أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما রব্বি জিদনি ইলমা। আমরা সকলের আলোচনা করছিলাম পুলিশ আইন 1861 সালের 5 নং। গতকালকে আলোচনা করা হয়েছিল 28 ধারা পর্যন্ত। ধারা 28। আজকে প্রথমে রিভিউ করবো, তারপরে প্রথম করা আলোচনা। পুলিশ আইন 1861 সালের 5 নং আইন। কত নং আইন? 5 নং আইন। ধারা 5-এ বলা আছে আইজিপি মহোদয় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। যদি সরকার কর্তৃক কোনো নিয়ন্ত্রণ থাকে তাহলে নিয়ন্ত্রণ সাপেক্ষে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ধারা 7-এ বলা হয়েছে অধস্তন পুলিশ অফিসারদেরকে দণ্ড প্রদান করা যাবে। কি প্রদান করা যাবে? দণ্ড প্রদান করা যাবে। এই দণ্ড দুই প্রকার, লঘুদণ্ড এবং গুরুদণ্ড। ধারা 8-এ বলা হয়েছে নিয়োগপত্র। অত্র আইনের 4 ধারা মোতাবেক উল্লেখিত 4 ধারায় যে সকল পুলিশ সদস্যর কথা বা ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের কথা উল্লেখ করা হয়েছে সেই সকল ঊর্ধ্বতন অফিসার ব্যতীত অন্যান্য অধস্তন পুলিশ অফিসারগণ নিয়োগপত্র পাবেন। ধারা 8। ধারা 9-এ বলা হয়েছে চাকরি হতে ইস্তফা দিতে গেলে অবশ্যই আপনাকে 2 মাস পূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বা উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে বা জানাইতে হবে। ধারা 9। ধারা 10। ধারা 10-এ বলা হয়েছে আইজিপি মহোদয়ের লিখিত অনুমোদন ব্যতীত আপনি কোনো ব্যবসায় বা এই পুলিশের চাকরিতে বহাল তবিয়তে থাকার পরে অন্য কোনো চাকরিতে আপনি নিজেকে নিয়োজিত করতে পারবেন না। ধারা 10। ধারা 12 আইজিপি মহোদয় কর্তৃক বিভিন্ন সময় প্রবিধান প্রণয়ন বা বিভিন্ন আদেশ জারি বা বিভিন্ন নিয়মকানুন জারি। কোন কোন ক্ষেত্রে? পুলিশ অফিসারদের জন্য বা পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ, তারপর অস্ত্র গুলি, এছাড়া পুলিশ বিভাগের বিভিন্ন শ্রেণী বিভাগ গঠন, এই সংক্রান্ত আইজিপি মহোদয় সরকারের অনুমোদন সাপেক্ষে কি করতে পারবেন? বিভিন্ন বিধি প্রণয়ন করতে পারবেন বা বিভিন্ন আদেশ জারি করতে পারবেন অথবা বিভিন্ন নিয়ম কানুন জারি করতে পারবেন। এছাড়া পুলিশের ভিতরে গুপ্ত সংবাদ সংগ্রহ করা, গুপ্ত সংবাদ আদান প্রদান করা, কর্তব্য পরিদর্শন করা, পুলিশ বাহিনীর দক্ষতা বৃদ্ধি করা, পুলিশ বাহিনীকে রক্ষা করা সংক্রান্ত বিভিন্ন নিয়ম কানুন অথবা আদেশ জারি করতে পারবেন। ধারা 12। ধারা 13-তে বলা হয়েছে পুলিশ সুপার কর্তৃক অতিরিক্ত পুলিশ মোতায়েন। ধারা 14-তে বলা হয়েছে আইজিপি মহোদয় কর্তৃক অতিরিক্ত পুলিশ মোতায়েনের ক্ষমতা। ধারা 14 তে বলা হয়েছে ইন্সপেক্টর জেনারেল বা পুলিশের মহাপরিদর্শক অথবা পুলিশের আইজিপি মহোদয় লিখিতভাবে লিখিতভাবে রেল কর্মী যারা থাকেন, রেলওয়ে রক্ষী বাহিনী যারা থাকেন, তাদের সদস্যকে বা তাদের কোনো একটা অংশকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে রূপান্তরিত করতে পারবেন। এক্ষেত্রে সরকারের অনুমোদনের প্রয়োজন আছে। সরকারের অনুমোদন সাপেক্ষে আইজিপি মহোদয় রেলওয়ে রক্ষী বাহিনীকে অথবা রেলওয়ে রক্ষী বাহিনীর কোনো একটা অংশকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে রূপান্তর করতে পারেন। ধারা 14 ক-1। 14 ক দিয়ে বলা হয়েছে এই রূপান্তরিত পুলিশ সদস্য প্রত্যেকেই পুলিশ আইন 1861 সালের আওতাধীন হবে। ধারা ধারা 14 ক-2। ধারা 14 ক-3 বলা হয়েছে এখানে যারা সদস্য থাকবেন রেলওয়ে রক্ষী বাহিনী হতে যারা বাংলাদেশ পুলিশ বাহিনীতে রূপান্তরিত হবে তারা পুলিশের সকল সুযোগ সুবিধা ভোগ করবে। 1861 সাল অনুযায়ী পুলিশের যত সুযোগ সুবিধা আছে তারা প্রত্যেকটা সুযোগ সুবিধা ভোগ করবে। তারা কর্তব্য কর্মে অবহেলা করলে তারা পুলিশ সদস্য নয় কি করবে? তারা পুলিশ সদস্য নয়, শাস্তিও ভোগ করবে। এছাড়া এই নতুন পুলিশ সদস্য বা রূপান্তরিত পুলিশ সদস্য কি হবে? ঊর্ধ্বতন অফিসারদের নিয়ন্ত্রণাধীন বা অধীনস্থ বা কর্তৃত্বাধীনে থাকবে। ধারা 14 ক-3। ধারা 17 স্পেশাল পুলিশ নিয়োগ। স্পেশাল পুলিশ নিয়োগ অনেক সময় প্রশ্ন হয় অতিরিক্ত পুলিশ এবং বিশেষ পুলিশ পুলিশের মধ্যে
পার্থক্য কি আলোচনা করুন। তাহলে আলোচনার প্রথম বিষয়টি হলো স্পেশাল পুলিশ হলো ধারা 17, আর অতিরিক্ত পুলিশ ধারা 13, ধারা 14। অতিরিক্ত পুলিশ কখন নিয়োগ করা হয়? যখন কোনো ব্যক্তি আবেদন করে, সে আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়, বা কোনো কলকারখানা, খাল বা রেলপথ এগুলো জায়গায় যদি কোথাও আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে, সেখানে নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য কি করা হয়? অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আর স্পেশাল পুলিশ নিয়োগ করা হয় একজন ইন্সপেক্টর পদবীর অফিসার অথবা তার ঊর্ধ্বতন কোনো অফিসার অথবা ম্যাজিস্ট্রেট নিজে স্বতঃস্ফূর্ত হয়ে কি করতে পারেন? স্পেশাল পুলিশ নিয়োগ করতে পারেন। স্পেশাল পুলিশ স্থানীয় জনগণের মাঝে থেকে নিয়োগ করা হয়, আর অতিরিক্ত পুলিশ পুলিশ বাহিনীর সদস্যদের ভিতর থেকে নিয়োগ করা হয়। অতিরিক্ত পুলিশের কাজ কি? আইন শৃঙ্খলা রক্ষা করা। আর স্পেশাল পুলিশের কাজ হলো নিয়মিত পুলিশ যারা থাকবেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা। তারপর অতিরিক্ত পুলিশ যদি অপরাধ করে তার বিচার হবে ফৌজদারি, না তার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে। আর অতিরিক্ত পুলিশ যদি কোনো অপরাধ করে, কর্তব্য কর্মে যদি কোনো অবহেলা করে, তাহলে তার শাস্তি হবে কোথায়? পুলিশের বিভাগীয় মামলার মাধ্যমে। তাহলে অতিরিক্ত পুলিশ সদস্য হতে আর স্পেশাল পুলিশ নিয়োগ করা হয় ওই এলাকার সংশ্লিষ্ট এলাকার জনগণের মাঝে থেকে। তাহলে স্পেশাল পুলিশ এবং অতিরিক্ত পুলিশের মধ্যে পার্থক্য কি আলোচনা করা হয়ে গেল আমাদের। ধারা 17 অতিরিক্ত স্পেশাল পুলিশ, ধারা 17। ধারা 17-1 স্পেশাল পুলিশ নিয়োগ। ধারা 17-2 স্পেশাল পুলিশ যদি নিয়োগ করা হয়, তাহলে তাদের তালিকা করে অতি দ্রুত পুলিশ সুপার বরাবর প্রেরণ করতে হবে। ধারা 18 স্পেশাল পুলিশের ক্ষমতা, অর্থাৎ অর্থাৎ সাধারণ পুলিশ যেরকম ক্ষমতার অধিকারী হবেন, স্পেশাল পুলিশও ঠিক সেম ক্ষমতার অধিকারী হবেন, এবং পুলিশ বাহিনীর ন্যায় অপরাধ শৃঙ্খলা প্রভৃতির জন্য একই কর্তৃত্বের অধীনে থাকবেন। ধারা 19-এ বলা হয়েছে দণ্ড। স্পেশাল পুলিশ নিযুক্ত হয়ে কেউ যদি বিনা কারণে কর্তব্য অবহেলা করে, বা কোনো কারণে যদি কর্তব্য কর্মে যদি বিচ্যুতি ঘটায়, তাহলে সেক্ষেত্রে তিনি গাফিলতি দেয়, ম্যাজিস্ট্রেটের আদালতে কি হবে? তার বিচারে অনধিক 50 টাকা জরিমানা দেওয়া যাবে। ধারা 19 বলা হয়েছে স্পেশাল পুলিশের ক্ষমতা প্রয়োগের আওতা, অর্থাৎ এই আইনে বা পরবর্তীকালে বিধিবদ্ধ নিয়ন্ত্রিত কোনো আইনে পুলিশ কর্মচারী নির্দিষ্ট ক্ষমতা ব্যতীত কোনো পুলিশ কর্মচারী অন্য ক্ষমতা ব্যবহার করতে পারবেন না। ধারা 20। অর্থাৎ এখানে স্পেশাল পুলিশ যাদেরকে নিয়োগ করা হয়েছে, সেই সকল স্পেশাল পুলিশ পুলিশের ক্ষমতা ব্যতীত অন্য কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। ধারা 20। ধারা 22-এ বলা হয়েছে পুলিশ অফিসারগণ 24 ঘন্টার জন্য নিয়োজিত থাকবেন। তারা সকল সময়ের জন্য কি অন ডিউটি হিসেবে, কর্মরত হিসেবে কি গণ্য হবেন। এবং ঊর্ধ্বতন পুলিশ অফিসার যদি জেলার ভিতরে কোনো স্থানে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন, তাহলে তিনি সেখানে যেতে বাধ্য থাকবেন। ধারা 22। ধারা 23-এ বলা হয়েছে পুলিশ অফিসারগণের কর্তব্য দায়িত্ব কর্তব্য সমূহ। ধারা 23। দায়িত্ব কর্তব্য সমূহ কি? উপযুক্ত কর্তৃপক্ষের সকল বৈধ আদেশ দ্রুত পালন করা বা কার্যকরী করা। 2, উপযুক্ত কর্তৃপক্ষের সকল বৈধ পরোয়ানা জারি করা বা দ্রুত কার্যকরী করা। 3, সর্বসাধারণের শান্তি ভঙ্গের জন্য শান্তি সর্বসাধারণ শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা এবং তা যথাস্থানে রিপোর্ট প্রদান করা। এর বলা সংগঠিত হতে দেখলে কোনো অপরাধ সংগঠিত হতে দেখলে বা হবার আশঙ্কা থাকলে তা নিবারণ করা অথবা প্রতিরোধের চেষ্টা করা। পাশে বলা হয়েছে সর্বসাধারণের বিরক্তিকর কার্য অথবা পাবলিক নুইসেন্স নিবারণ করা। 6 বলা হয়েছে অপরাধের অনুসন্ধান করা, তথ্য উদ্ঘাটন করা। 7 বলা হয়েছে অপরাধীকে বিচারার্থে আদালতে প্রেরণ করা। 8 বলা হয়েছে আইনসঙ্গত যারা গ্রেপ্তারযোগ্য তাদেরকে গ্রেপ্তার করা। এছাড়া উপরোক্ত কর্তব্যসমূহ পালনের ক্ষেত্রে পুলিশ অফিসার সরাইখানা, জুয়ার আড্ডারখানা, অবৈধ সমাগমের স্থল বা অবৈধ কোনো স্থান, সেখানে কি করতে পারবেন? বিনা কারণে প্রবেশ করতে পারবেন এবং সেখানে পরিদর্শন করতে পারবেন, এবং যা কিছু পাওয়া যাবে তা আটক করতে পারবেন, বা অপরাধী ব্যক্তি যদি পাওয়া যায় তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন। ধারা 23 PRB 280 বিধি। ধারা 24-এ বলা হয়েছে পুলিশ অফিসারগণ তথ্যাদি সম্পর্কে উপস্থাপন করবেন,
অর্থাৎ যে কোনো পুলিশ অফিসার কোনো অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন এবং ম্যাজিস্ট্রেটকে অবহিত করার পর যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার প্রয়োজন হয় অথবা কোনো ব্যক্তিকে সমন দেওয়ার প্রয়োজন হয় বা কোথাও পরোয়ানা জারি করার যদি প্রয়োজন হয়, গ্রেপ্তারি পরোয়ানা হোক অথবা ক্লকি পরোয়ানা হোক অথবা তল্লাশি পরোয়ানা হোক, তাহলে ম্যাজিস্ট্রেট বরাবর তিনি এই তল্লাশি পরোয়ানা, সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করতে পারবেন। ধারা 24 পিআরবি 213 বিধি, ধারা 24 পিআরবি 213 বিধি। ধারা 25 বলা হয়েছে কি? ধারা 25 বলা হয়েছে দাবিদারবিহীন সম্পত্তি বা বেওয়ারিশ সম্পত্তি যদি পাওয়া যায়, ফৌজদারি কার্যবিধি আইনের 523-এর 1, ধারা 25, 523-এর 1, ধারা 26, ধারা 523-এর 2, ধারা 26, 523-এর 2, আর ধারা 26-এর 2, 525 ধারা, ধারা 26-এর 2, 525 ধারা। তাহলে 25 ধারায় বলা হয়েছে কোনো বেওয়ারিশ সম্পত্তি বা দাবিদারবিহীন সম্পত্তি যদি পাওয়া যায়, তাহলে প্রত্যেক অফিসার কি করবেন? প্রত্যেক পুলিশ অফিসার ওই বেওয়ারিশ সম্পত্তি বা দাবিদারবিহীন সম্পত্তির তালিকা প্রস্তুত করবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট তা প্রেরণ করবেন। ধারা 25, ধারা 25 এবং ম্যাজিস্ট্রেট যেভাবে আদেশ দেবেন সেভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। পুলিশ আইনের 25 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 523-এর 1, 550 ধারা, 550 ধারা। 26 ধারা, 26 ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের ঘোষণা প্রকাশ। এখন সম্পত্তি পাওয়া গেছে, পুলিশ অফিসার সম্পত্তির তালিকা করছে, তালিকা করার পর পুলিশ অফিসার সেই তালিকা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করছে। এখন ম্যাজিস্ট্রেট বরাবর যদি প্রেরণ করা হয়, ম্যাজিস্ট্রেটের কিছু করণীয় আছে। ম্যাজিস্ট্রেট কি দায়িত্ব কর্তব্য পালন করবেন তা বলা হয়েছে পুলিশ আইনের 26-1 ধারায় অথবা ফৌজদারি কার্যবিধি আইনের 523-এর 2 উপধারায়। 2 উপধারায় বলা যায় যখন ম্যাজিস্ট্রেট এরূপ কোনো তালিকা পাবেন তখন তিনি কি করবেন? ওই সম্পত্তির যে দাবিদার বা যে মালিক তাকে খুঁজে বের করার জন্য তিনি কি করবেন? বিজ্ঞাপন দেবেন এবং 6 মাসের সময় নিয়ে এই বিজ্ঞাপন দেবেন। 6 মাসের ভিতরে যদি কোনো ব্যক্তি দাবি পেশ করতে পারে তাহলে তিনি এই সম্পত্তির দাবিদার হবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 523-এর 2 উপধারা। আর 26-এর 2 উপধারায় বলা হয়েছে, 26-এর 2 উপধারায় বলা হয়েছে 525 ধারায় ক্ষয়শীল দ্রব্য যদি হয়, পচনশীল দ্রব্য যদি হয়, সেক্ষেত্রে কি করা যাবে? ম্যাজিস্ট্রেটের আদেশে সেই সম্পত্তি বিক্রয় করা যাবে। ধারা 26-এর 2 ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারা। ধারা 27-এর 1, ধারা 27-এর 1 ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রি করা যাবে। ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রি করা যাবে। ধারা 24 6 মাস যে সময় দেওয়া, সময়ের ভিতরে যদি কোনো ব্যক্তি আদালতে হাজির না হয় অথবা ওই সম্পত্তি সম্পর্কে যদি দাবি না জানায়, তাহলে ওই সম্পত্তি যদি বিক্রয়যোগ্য হয় তাহলে আদালত বা ম্যাজিস্ট্রেট ওই সম্পত্তি বিক্রয় করে দিতে পারবেন। ধারা 27-এর 1 ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 524। ধারা 27-এর 2 বলা হয়েছে বিক্রয় লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা হবে অথবা সরকারের হেফাজতে থাকবে। ধারা 27-এর 2। ধারা 28 বলা হয়েছিল নিয়োগপত্র অথবা সার্টিফিকেট অথবা পুলিশ ডিপার্টমেন্ট থেকে আপনি যা যা কিছু নিয়েছেন, চাকরি হতে কোনো কারণে যদি ইস্তফা দেন অথবা কোনো কারণে যদি বরখাস্ত হন অথবা পদত্যাগ যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই চাকরি থেকে ইস্তফা দেওয়ার ক্ষেত্রে ডিপার্টমেন্টের অস্ত্র, গুলি, পোশাক পরিচ্ছদ, নিয়োগপত্র, কর্তব্য সম্পাদনের জন্য আপনাকে যা যা কিছু দেওয়া হয়েছে, বুলেট প্রুফ হেলমেট, ঢাল, লাঠি, যা কিছু দেওয়া হয়েছে, আপনি প্রত্যেকটা জিনিস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট আপনাকে জমা প্রদান করে তারপর এইগুলা জমা প্রদান করে আপনাকে চাকরি হতে ইস্তফা দিতে হবে। ধারা 28। ধারা 28 আজকের বিষয় ধারা 29 পুলিশ আইনের ধারা 29। পুলিশ আইনের 29 ধারায় বলা আছে কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্তকৃত পুলিশ কর্মচারীর শাস্তি, অর্থাৎ কোন কোন অভিযোগের প্রেক্ষিতে একজন পুলিশ সদস্যকে শাস্তি প্রদান করা যেতে পারে। পুলিশ আইনের 29 ধারা। ধারা কত? পুলিশ আইনের 29। কোন পুলিশ কর্মচারী যদি অপরাধে দোষী সাব্যস্ত হয় তাদেরকে
নিম্নলিখিত যে কোনো অপরাধে কি করা যায়, দোষী সাব্যস্ত করা যায়। অর্থাৎ কোনো কর্মচারী যদি কর্তব্যচ্যুতি করে, কোনো নিয়ম বা রেগুলেশন স্বেচ্ছাকৃতভাবে অমান্য করে বা গাফিলতিপূর্ণভাবে তা পালনে শিথিলতা করে, তাহলে তাকে কি করা যায়, শাস্তি প্রদান করা যায়। তো ধারা 29-1, ধারা 29-1-এ বলা হয়েছে কর্তব্যচ্যুতি করা, ভায়োলেশন অফ ডিউটি, কোনো নিয়ম ভঙ্গ করা বা রেগুলেশন কোনো রেগুলেশন স্বেচ্ছাকৃতভাবে যদি অমান্য করে বা গাফিলতিপূর্ণ যদি আচরণ করে, তাহলে তাকে কি করা যায়, এই কর্তব্যচ্যুতির জন্য, নিয়ম রেগুলেশন ভঙ্গ করার জন্য তাকে শাস্তি প্রদান করা যায়। ধারা 29-1, ধারা 29-1। ধারা 29-2, উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা বা গাফিলতিপূর্বক তা পালনে শৈথিল্য করা। ঠিক আছে, কঠিন কঠিন ভাষায় দিয়া বলছে, কঠিন ভাষার প্রয়োগ চালাইছে। তাহলে প্রথম বিষয়টি হলো কর্তব্যচ্যুতি করা। যদি কোনো পুলিশ সদস্য কর্তব্য কর্মে যদি অবহেলা করে বা সে কর্তব্য পালনে যদি গাফিলতি করে বা স্বেচ্ছাকৃতভাবে যদি পুলিশের কোনো নিয়ম বা রেগুলেশন যদি সে ভঙ্গ করে, তাহলে তাকে কি করা যাবে, শাস্তি প্রদান করা যাবে। তাহলে তাকে শাস্তি প্রদান করা যাবে। এক্ষেত্রে কোন কোন ধরনের শাস্তি প্রদান করা যাবে? এক্ষেত্রে ওই যে পুলিশকে গুরুদণ্ড আছে, লঘুদণ্ড আছে, এই ধরনের যে কোনো অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে কি করা যাবে, শাস্তি প্রদান করা যাবে। ধারা কত, 29-1। ধারা 29-2 বলা হয়েছে যদি কোনো পুলিশ সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ যদি ইচ্ছাকৃতভাবে যদি অমান্য করে বা গাফিলতি করে, তাহলে তাকে শাস্তি প্রদান করা যাবে। ধারা 29-2। ধারা 29-3 বলা হয়েছে অত্র আইনের 9 ধারার বিধান লঙ্ঘন করে উপযুক্ত কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অথবা অন্তত 2 মাসের নোটিশ না দিয়ে যদি কর্মত্যাগ করে, তাহলে তাকে কি করা যাবে, শাস্তি প্রদান করা যাবে। অর্থাৎ 9 ধারায় বলা হয়েছিল যদি কোনো পুলিশ সদস্য চাকরি হতে ইস্তফা দিতে চায়, তাহলে তাকে অবশ্যই 2 মাস পূর্বে আবেদন করতে হবে বা নোটিশ দিয়ে জানাইতে হবে। এখন কোন পুলিশ সদস্য যদি 2 মাস পূর্বে যদি আবেদন না করে অথবা নোটিশ না দিয়ে যদি উপযুক্ত কর্তৃপক্ষকে যদি না জানায়, তাহলে কি করতে হবে, তাকে শাস্তি প্রদান করা যাবে। ধারা 29-3। ধারা 29-1 বলা হয়েছে কর্তব্যচ্যুতি করা। ধারা 29-2 বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ বৈধ আদেশ পালনে কি করা, ইচ্ছাপূর্বক অমান্য করা বা গাফিলতি করা। ধারা 29-2। ধারা 29-3 বলা হয়েছে 3-9। 9 ধারার বিধান যদি কোনো ব্যক্তি বা যদি কোনো পুলিশ অফিসার লঙ্ঘন করে, তাহলে তাকে শাস্তি প্রদান করা যাবে। এখানে 9 ধারার বিধান কি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর 2 মাস পূর্বে নোটিশ দিয়ে অথবা লিখিত আবেদন দিয়ে কি চাকরি হতে ইস্তফা দিতে হবে। যদি কোনো পুলিশ সদস্য এরূপ না করেন, তাহলে তাকে অবশ্যই শাস্তি প্রদান করা যাবে। ধারা 29-3। ধারা 29-4 বলা হয়েছে ছুটি গ্রহণ করার পর ছুটির মেয়াদান্তে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কর্মে যোগদান ব্যর্থ হলে, অর্থাৎ ছুটি গ্রহণ করার পর ছুটি শেষ হয়েছে, কিন্তু ছুটি শেষে যদি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কর্মে যোগদানে ব্যর্থ হয়, অর্থাৎ ছুটি শেষ ঠিকই হয়েছে কিন্তু সে কর্মস্থলে ফেরে নাই বা কর্মস্থলে সে যায় নাই বা যোগদান করে নাই, সেক্ষেত্রে যদি সে কোনো কারণ দেখাতে না পারে, তাহলে তাকে কি করা যেতে পারে, তাকে শাস্তি প্রদান করা যেতে পারে। এখানে শাস্তি প্রদান কিরূপ শাস্তি প্রদান করা হয়, এখানে বেশিরভাগই দেখা যায় যদি কোনো পুলিশ সদস্য ছুটিতে যায়, ছুটিতে যাওয়ার পর কোনো কারণ ছাড়াই বিনা কারণে সে যদি অতিবাস করে চাকরিতে, তাহলে তাকে কি করা হয়, তাহলে তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়, তার থেকে লিখিত নেওয়া হয়। তার লিখিত যদি সন্তোষজনক না হয়, তাহলে তার কি করা হয়, বেতন কর্তন করা হয়। তারপর তাকে অতিবাসের জন্য কি করা হয়, বিনা বেতন করা হয়।
তারপরে 5 দিন, 7 দিন, 10 দিন, 14 দিন তাকে পিডি প্রদান করা হয়, তাকে শাস্তিমূলক বিধানের জেল প্রদান করা হয়, ঠিক আছে, বা তিরস্কার প্রদান করা হয়। এগুলা কাজকর্ম মনে করেন যখন পুলিশ সদস্য ছুটিতে যায়, যাওয়ার পরে ছুটি শেষ হয়েছে, শেষ হলে কি ছুটিতে শেষ হওয়ার পর কর্মস্থলে যোগদান করার কথা, কিন্তু বিনা কারণে বিনা কারণে যদি পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান না করেন, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের শাস্তির কথা বলা আছে। এখানে লঘুদণ্ড, গুরুদণ্ড, বিভিন্ন ধরনের শাস্তির কথা বলা আছে। এগুলো শাস্তি পুলিশ সদস্যকে প্রদান করা যায়। তাহলে ধারা 29-4 বলা হয়েছে, যদি কোনো পুলিশ সদস্য ছুটিতে যাওয়ার পর বিনা কারণে ছুটিতে অতিবাস করে, অথবা বিনা কারণে যদি সে কর্তব্য কর্মে যদি যোগদান না করে, যোগদান করতে যদি ব্যর্থ হয়, তাহলে সেই জন্য শাস্তি প্রদান যায়। ধারা 29-4। ধারা 29-5 বলা হয়েছে 5 × 2 = 10। 10 ধারার বিধান যদি কোনো পুলিশ সদস্য লঙ্ঘন করে, উপযুক্ত অনুমতি ব্যতি রেখে পুলিশের কর্ম ব্যতীত অন্য কোনো কর্মে যদি নিজেকে নিযুক্ত করে। পুলিশ আইনের 10 ধারায় কি বলা হয়েছে, যদি কোনো পুলিশ সদস্য ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নয়, এখানে আইজিপি মহোদয়ের লিখিত অনুমোদন ব্যতীত পুলিশের চাকরিতে নিয়োজিত থাকা অবস্থায় অন্য কোনো চাকরিতে নিয়োগ বা নিযুক্ত হতে পারবেন না। ধারা 10। এখানে এই 10 ধারার বিধান লঙ্ঘন করে ধারা 29-5 বলা হয়েছে, যদি কোনো পুলিশ সদস্য 10 ধারার বিধান লঙ্ঘন করে পুলিশের চাকরিতে নিয়োজিত থাকা অবস্থায় অন্য কোনো চাকরিতে নিজেকে নিয়োগপ্রাপ্ত করে অথবা নিয়োজিত করে বা নিযুক্ত করে, তাহলে তিনি শাস্তি ভোগ করবেন। ধারা 29-5। ধারা 29-5। ধারা 29-6। ধারা 29-6। ধারা 29-6 বলা হয়েছে, ভীরুতার অপরাধে অপরাধী হওয়া। আপনি কোথাও আসামি গ্রেপ্তার করতে গেছেন, বা আপনি কোথাও দুর্গম এলাকায় আপনি ডিউটি করতে গেছেন, সেখানে দেখা গেল কোনো মারামারি, হট্টগোল, গন্ডগোল হয়েছে, আপনি কি করছেন, আপনি আপনার কর্মক্ষেত্র ছেড়ে পালায়ে গেছেন, বা আপনি কোনো ক্যাম্পে আছেন, বা আপনি কোনো থানায় আছেন, আপনি থানা ক্যাম্প ছেড়ে কি করছেন, আপনি পলায়ন করছেন, সেখানে আপনি ভীরুতার পরিচয় দিলেন। যদি কোনো পুলিশ সদস্য এরূপ ভীরুতার কোনো পরিচয় দেয়, তাহলে তাকে শাস্তি প্রদান করা যাবে। ধারা 29-6। ভীরুতার অপরাধে যদি অপরাধী হয়, তাহলে তাকে শাস্তি প্রদান করা যায়। ধারা 29-6। ধারা 29-7। পুলিশ হেফাজতে থাকাকালীন কোনো আসামির উপর অন্যায়ভাবে শারীরিক নির্যাতন করলে, অর্থাৎ যদি পুলিশ অফিসার কোনো আসামিকে গ্রেপ্তার করার পর থানায় নিয়ে আসেন, এবং নিয়ে আসার পর যদি তিনি পুলিশ হেফাজতে থাকাকালীন ওই অপরাধীকে নির্যাতন করেন, তাহলে তার জন্য কি করা যায়, শাস্তি প্রদান করা যায়। ধারা 29-7। ধারা 29-7। তাহলে ধারা 29-7-এর মূল বিষয় হলো শাস্তি প্রদান। কোন কোন কাজের জন্য পুলিশ সদস্যদেরকে শাস্তি প্রদান করা যেতে পারে। ধারা 29-1 বলা হয়েছে কর্তব্যচ্যুতি, বা নিয়ম ভঙ্গ করা, নিয়ম কানুন ভঙ্গ করা, বা রেগুলেশন ভঙ্গ করা, অথবা গাফিলতি করা। কর্তব্য কর্মে ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছাকৃতভাবে গাফিলতি করার ক্ষেত্রে কি করা যায়, দণ্ড প্রদান করা যায়। ধারা 29-2 বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ যদি ইচ্ছাপূর্বক অমান্য করে বা করে, তাহলে তার জন্য কি করা যায়, শাস্তি প্রদান করা যায়। ধারা 29-2। ধারা 29-1, কর্তব্য যদি চ্যুতি করে, কর্তব্য কর্ম যদি না করে, অথবা নিয়ম রেগুলেশন যদি ভঙ্গ করে বা গাফিলতি করে, তাহলে সেক্ষেত্রে অপরাধী হিসেবে তাকে কি করা যায়, শাস্তি প্রদান করা যায়। ধারা 29-2। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যদি বৈধ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ ইচ্ছাপূর্বক বা যদি অমান্য করে, গাফিলতি করে, তাহলে তাকে শাস্তি প্রদান করা যায়। ধারা 29-3 বলা হয়েছে, ধারা 29-3, 3-9। 9-এর যে বিষয়টি, কোনো পুলিশ সদস্য 2 মাস পূর্বে লিখিত আবেদন অথবা নোটিশ ছাড়া তার চাকরি হতে বা কাজে হতে ইস্তফা দিতে পারবেন না। যদি 2 মাসের সময় নিয়ে সে আবেদন না করেন বা নোটিশ না দেন, তাহলে তাকে এই অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে তাকে শাস্তি প্রদান করা যাবে। ধারা 29-3।
ধারা 29-এ বলা হয়েছে, যদি কোনো পুলিশ সদস্য ছুটিতে যাওয়ার পর ছুটি শেষ হয়ে গেলে সে যদি কর্মস্থলে যদি যোগদান না করেন এবং বিনা কারণে যদি সে অতিবাস করেন, তার জন্য তাকে শাস্তি প্রদান করা যায় ধারা 29-এর 4। তাকে দোষী সাব্যস্ত করা যায়। ধারা 29-এর 5 হলে 10 ধারার বিধান। যদি কোনো পুলিশ সদস্য 10 ধারার বিধান লঙ্ঘন করে নিজেকে পুলিশের চাকরিতে নিয়োজিত থাকা অবস্থায় বা নিয়োজিত রাখা অবস্থায় অন্য কোনো চাকরিতে নিজেকে নিয়োজিত করে বা নিযুক্ত করে তাকে দোষী সাব্যস্ত করা যায় ধারা 29-এর 5। ধারা 29-এর 6, ছয়ের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। ছয়ের বিষয়টি হলো, যদি কোনো পুলিশ সদস্য ভীরুতার অপরাধে অপরাধী হয় সেক্ষেত্রে তাকে দোষী সাব্যস্ত করা যায় ধারা 29-এর 6। ধারা 29-এর 7 বলা হয়েছে, পুলিশ হেফাজতে থাকাকালীন দেখা গেল অনেক সময় থানা এলাকায় বিভিন্ন জায়গা থেকে কি করা হয়, পুলিশ সদস্যগণ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন, পুলিশের হেফাজতে অপরাধী রাখা হয়। এখন কোনো অপরাধী পুলিশের হেফাজতে থাকা অবস্থায় যদি কোনো পুলিশ সদস্য সেই অপরাধীর উপর অন্যায়ভাবে অবিচারভাবে যদি তাকে শাস্তি প্রদান করেন বা প্রহার করেন অথবা শারীরিক যদি নির্যাতন করেন, তাহলে ওই পুলিশ সদস্যকে দোষী সাব্যস্ত করা যায় ধারা 29-এর 7। তার বীরতারাটা কি বীরতার, ওই যে ছয়ের? ভয়। ভীরুতা হলো আপনি যদি ভয় পান, ঠিক আছে, এই যে গন্ডগোল গুলা গেছে, ঠিক আছে, এখানে ভীরুতার যদি কেউ পরিচয় দেন, কেউ যদি পরিচয় যদি পাওয়া যায়, তাহলে কি করা যাবে, তার বিরুদ্ধে শাস্তিমূলক যে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে। দেখা গেল আপনি কোনো ক্যাম্পে আছেন, আপনার ক্যাম্পে 4-5 জন বা 8-10 জন ডাকাত মনে করেন হামলা করছে, বা 8-10 জন ব্যক্তি আপনার ক্যাম্পে হামলা করছে, সবাই কি করছে, সেই হামলার বিরুদ্ধে লড়তেছে, আপনি কি করছেন, সুন্দর করে পিছন থেকে পলায় গেছেন। এই যে আপনি যখন, আপনাকে পাওয়া যাবে না, যখন কি হবে, যখন মারামারি এক পর্যায়ে শেষ হয়ে যাবে, দেখা যাবে ওইদিকে 2টা পুলিশ ওই সদস্যরা মনে করেন 4-5 জন আহত। এখন দেখা গেল যখন রোল কল হবে, দেখা যাবে কি একজন নাই। তার মানে সে ছুটিতে যদি না থাকে বা অন্য কোনো কারণে যদি সে কর্মস্থলে হাজির যদি না থাকে, সে ডিউটি করা অবস্থায় বা সে কর্মস্থলে থাকা অবস্থায় যদি সে পলায়ন করে, পরিবেশ পরিস্থিতি সে বিবেচনায় রেখে যদি পলায়ন করে, যে না যেহেতু মারামারি হইতেছে বা ক্যাম্প বা থানা বা ফাঁড়ি কি এখানে আক্রমণ হয়েছে, এখানে তো বেশিরভাগ সদস্য মারা যাওয়ার সম্ভাবনা আছে, মারা গেলে সবার সাথেই যাবেন, আর যদি পয়সা থাকে সবার সাথেই আপনাকে পয়সা দিতে হবে। এই ক্ষেত্রে আপনি ভীরুতার পরিচয় দিতে পারেন না, আপনি পুলিশ সদস্য, আপনার প্রচুর সাহস, ঠিক আছে, আপনি ভীরুতার পরিচয় দিতে পারেন না। আপনি যে কোনো অপরাধমূলক কাজের বিরুদ্ধে আপনাকে কি করতে হবে, তা প্রতিহত করতে হবে, অপরাধমূলক যে কোনো কাজ আপনাকে নিবারণ করতে হবে, আপনার প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনি প্রতিরোধ গড়ে তুললেন না, আপনি সুন্দর করে পিছন থেকে কি করলেন, পালায় গেলেন। এই পালায় যাওয়া হবে কি আপনার ভীরুতার পরিচয়। আপনি একজন পুলিশ সদস্য হয়ে এমন অবস্থায় বা এই পরিস্থিতিতে কি করতে পারেন না, আপনি পালায় যাইতে পারেন না। যদি আপনি এরূপ ভীরুতার পরিচয় যদি পরিচয় দেন, ভীরুতার অপরাধী যদি অপরাধী হন, তাহলে আপনাকে কি দোষী সাব্যস্ত করা যাবে ধারা 29-এর 6। ধারা 29-এর 7 বলা হয়েছে, পুলিশ হেফাজতে যদি কোনো আসামি থাকে তাহলে তাকে অবৈধভাবে বা অন্যায়ভাবে শারীরিক নির্যাতন করা যাবে না। যদি কোনো পুলিশ সদস্য এরূপ কোনো আসামিকে নির্যাতন করে, তাহলে ওই পুলিশ সদস্য অবশ্যই দোষী সাব্যস্ত হবে ধারা 29-এর 7। তবে তাকে বিচারার্থে ম্যাজিস্ট্রেট সমক্ষে সোপর্দ করা যাবে। কি করা যাবে, ম্যাজিস্ট্রেট সমক্ষে সোপর্দ করা যাবে, এবং বিচারে অপরাধী প্রমাণিত হলে 3 মাসের বেতনের সময় পরিমাণ জরিমানা অথবা 3 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম দণ্ড অথবা উভয় দণ্ড প্রদান করা যাবে ধারা 29। ধারা 29 লাস্টে কি বলা হয়েছে, এই সকল অপরাধে যদি কোনো পুলিশ সদস্য অপরাধী হয় তাহলে তাকে বিচারার্থে কি করা যাবে, ম্যাজিস্ট্রেট আদালতে সুপর্দ করা যাবে, এবং সেখানে তার বিচার করা যাবে। সেখানে বিচার করার পর যদি অপরাধী হিসেবে সে দোষী সাব্যস্ত হয়, তাহলে তাকে কি করা যাবে, 3 মাসের সমপরিমাণ বেতনের জরিমানা, 3 মাসের সমপরিমাণ বেতনের জরিমানা করা যাবে, অথবা 3 মাস পর্যন্ত সশ্রম অথবা বিনাশ্রম এবং উভয় দণ্ড প্রদান করা যেতে পারে ধারা 29। তাহলে ধারা 29 বুঝতে কোনো সমস্যা আছে? কোন কোন ক্ষেত্রে পুলিশ সদস্যকে দোষী সাব্যস্ত করা যায়, ধারা 29 বুঝতে কোনো সমস্যা আছে?
না স্যার, সমস্যা নাই। সমস্যা থেকে ধারা 30। ধারা 30। ধারা 30টা খুবই গুরুত্বপূর্ণ। ধারা 30-এর ধারা আছে 30, 30-এর 1, 2, 3। তারপরে আছে ধারা 30-এর কয়ের 1, ধারা 30-এর কয়ের 2। ধারা 30-এর কয়ের 1, ধারা 30-এর কয়ের 2। ধারা 30-এর 1। ধারা 30-এর 1। 30-এর 1 ধারায় বলা হয়েছে, জেলার পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার জনসাধারণের চলাচলের রাস্তায় শোভাযাত্রা, মিছিল বা জনসমাবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কোন কোন রাস্তায় কোন কোন সময় উহা যেতে পারবে তার নির্দেশ দিতে পারবেন। ধারা 30-এর 1। ধারা 30-এর 1। ধারা 30, ধারা 30-এর ক, এই দুইটাই ধারা হয়েছে আপনার বেআইনি সমাবেশ অথবা জনসমাবেশ সংক্রান্ত আলোচনা। তাহলে ধারা 30-এর 1-এ বলা হয়েছে, যদি কোনো সমাবেশ হয় বা যদি কোনো শোভাযাত্রা হয়, যদি কোনো মিছিল হয়, সাধারণত মিছিল, শোভাযাত্রা বা জনসমাবেশ কি হয়, রাস্তা দিয়ে করা হয়। কারণ বিভিন্ন জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, বিভিন্ন জেলার সদর পর্যায়ে এলাকাগুলায় কি হয়, এই মিছিল মিটিং করার জন্য, সমাবেশ করার জন্য, মিছিল করার জন্য, শোভাযাত্রা করার জন্য জায়গা থাকে না। শোভাযাত্রা আর মিছিল সাধারণত কি হয়, রাস্তা দিয়ে হয়। এক রাস্তা দিয়ে হইতে হইতে অন্য রাস্তা দিয়ে যেয়ে শেষ করে। এই শোভাযাত্রা এবং মিছিল কোন কোন রাস্তা দিয়ে হবে, কিভাবে হবে, কখন হবে, কোন কোন সময় হবে, এগুলা পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার নিয়ন্ত্রণ করতে পারেন। এবং তিনি এও নির্দেশনা দিতে পারেন যে আপনি এই রাস্তা দিয়ে প্রবেশ করবেন এবং এই রাস্তা দিয়ে ঘুরে এখানে যে শেষ করতে পারবেন। এছাড়া আপনি এই রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তা ব্যবহার করতে পারবেন না। এই আদেশটা কে দিতে পারেন? জেলার পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার। তাহলে কে কে দিতে পারেন আদেশ? শোভাযাত্রা, মিছিল অথবা জনসমাবেশ করার জন্য যে রাস্তা ব্যবহার করা হয়, সে রাস্তা কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে শুরু হবে, কোন কোন সময় যাবে, কোন কোন সময় শুরু হবে, এই সংক্রান্ত নির্দেশনা কে দিতে পারেন? পুলিশ সুপার দিতে পারেন অথবা সহকারী পুলিশ সুপার দিতে পারেন। এই আদেশটা কাদেরকে দিতে পারেন? যারা এই আদেশের জন্য যাবে বা যারা মিছিলটা করবে, যারা শোভাযাত্রা করবে, যারা সমাবেশ করবে বা জনসমাবেশ করবে, তাদের কর্তৃপক্ষকে বা তাদের যারা নেতা থাকবেন বা তাদের লিডারকে কি করতে পারেন? আদেশ বা নির্দেশনা দিতে পারেন। ধারা 30-1। তাহলে ধারা 30-এর 1-এ বলা হয়েছে, জেলার পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার জনসাধারণের চলাচলের রাস্তায়, কোথায়? জনগণের চলাচলের রাস্তায়, জনসাধারণ যে সকল এলাকায় চলাচল করে বা যে সকল রাস্তা দিয়ে চলাচল করে, যাতায়াত করে, সেই সকল চলাচলের রাস্তায় বা যাতায়াতের রাস্তায় শোভাযাত্রা, মিছিল বা জনসমাবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন। কেন নিয়ন্ত্রণ করবেন? কারণ জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটিয়ে কোনো সমাবেশ, মিছিল, মিটিং বা কোনো শোভাযাত্রা করা যাবে না। যদিও কোনো শোভাযাত্রা করা হয়, সেখানে জনগণের যাতায়াতের যে ব্যবস্থা, সেটা জনগণ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে ব্যবস্থা করে রাখতে হবে। তাহলে সেখানে মিছিল, মিটিং, জনসমাবেশ এগুলা করা যাবে। বা পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার যেরূপ নির্দেশনা দেবেন, সেরূপ নির্দেশনা মেনে এই জনসমাবেশ, শোভাযাত্রা, মিছিল, মিটিং এগুলা করতে হবে। ধারা 30-এর 1। ধারা 30-এর 1। ধারা 30-এর 2। ধারা 30-এর 2-এ বলা হয়েছে, যদি কোনো মিছিল বা জনসমাবেশ শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দেয়, তবে জেলা ম্যাজিস্ট্রেট উহার উদ্যোক্তাগণকে বা যোগদানকারীগণকে লাইসেন্স নিতে বাধ্য করতে পারেন। কে নিতে বাধ্য করতে পারেন? লাইসেন্স নিতে বাধ্য করতে পারেন। কে বাধ্য করতে পারেন? জেলার ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি। জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি মহোদয় কি করতে পারেন? ওই যারা সদস্যগণ থাকবেন তাদেরকে কি করতে পারেন, বা ওই যারা সদস্যগণ থাকবেন বা উদ্যোক্তাগণ থাকবেন বা যারা লিডার থাকবেন তাদেরকে বলতে পারেন যে আপনারা এই যে জনসমাবেশ করবেন বা মিছিল মিটিং করবেন, তার জন্য আপনারা
অবশ্যই লাইসেন্স নেবেন এবং এই লাইসেন্স নিয়ে মিছিল মিটিং করবেন। এই লাইসেন্সটা কে দেবেন? জেলা ম্যাজিস্ট্রেট দেবেন, ধারা 30-2। তাহলে ধারা 30-এর একে বলা হয়েছে, পুলিশ সুপার মহোদয় অথবা সহকারী পুলিশ সুপার মহোদয় জনসাধারণের চলাচলের রাস্তায়, কোথায়? জনসাধারণের চলাচলের রাস্তায়, যে রাস্তাগুলো দিয়ে জনসাধারণ চলাচল করে বা সাধারণ মানুষজন যাতায়াত করে, সেই রাস্তায় শোভাযাত্রা, মিছিল, মিটিং, জনসমাবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কোন রাস্তা দিয়ে মিটিং শুরু হবে, কোথায় শেষ হবে এবং কোন সময় এই মিছিল মিটিং শুরু হবে তা নির্দেশনা দিতে পারবেন। ধারা 30-1। ধারা 30-2 বলা হয়েছে, যদি কোনো মিছিল বা জনসমাবেশ শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দেয়, অর্থাৎ কোনো মিছিল বা মিটিং যদি শান্তি ভঙ্গ করার চেষ্টা করে বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে বা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? তাদেরকে লাইসেন্স নেওয়ার জন্য বাধ্য করতে পারেন। কাদেরকে? ওই শোভাযাত্রায়, মিছিল মিটিং এ যারা অংশগ্রহণ করবে বা যারা যোগদান করবে, অথবা ওই মিছিল মিটিং এর যারা উদ্যোক্তা, সে উদ্যোক্তাগণকে বা লিডারদেরকে তাদের কি করতে পারেন? লাইসেন্স নিতে বাধ্য করতে পারেন। কে বাধ্য করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে ধারা 30-এর একে বলা হয়েছে পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপারের ক্ষমতা, আর ধারা 30-2 বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। জেলা ম্যাজিস্ট্রেটের কি ক্ষমতা? ওই মিছিল মিটিং, শোভাযাত্রা বা জনসমাবেশ যারা করবেন, যারা অংশগ্রহণ করবেন বা যারা যোগদান করবেন, অথবা যারা উদ্যোক্তা আছেন, যদি তাদেরকে কি করতে পারেন? লাইসেন্স নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট বাধ্য করতে পারেন। কেন লাইসেন্স নিতে বাধ্য করবেন? কারণ তার যদি আশঙ্কা হয় যে এই মিছিল মিটিং বা সমাবেশ বা শোভাযাত্রা থেকে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে বা শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিতে পারে অথবা দেখা দেয়, বা শান্তি শৃঙ্খলার যদি অবনতি ঘটার সম্ভাবনা থাকে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট উদ্যোক্তাগণকে অথবা যোগদানকারীকে অথবা অংশগ্রহণকারীদেরকে কি করতে পারেন? লাইসেন্স নিতে বাধ্য করতে পারেন। ধারা 30-2। তো ধারা 30-1, পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার নির্দেশনা দিতে পারেন যে মিছিল মিটিং কোন রাস্তা দিয়ে হবে, কোন কোন সময়ে হবে, এ বিষয়ে তিনি কি করতে পারেন? নির্দেশ দিতে পারেন। আর ধারা 30-2 বলা হয়েছে, যদি মিছিল মিটিং, শোভাযাত্রা বা জনসমাবেশ হতে শান্তি ভঙ্গের যদি আশঙ্কা দেখা দেয় বা কোথাও যদি শান্তি ভঙ্গের আশঙ্কা হয়, অথবা যদি কোথাও আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা অবনতি ঘটার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট ওই উদ্যোক্তাগণকে বা অংশগ্রহণকারীগণকে অথবা মিছিল মিটিং এ যোগদানকারী সদস্যদেরকে লাইসেন্স নিতে বাধ্য করতে পারেন। ধারা 30-2। ধারা 30-3, লাইসেন্সের দরখাস্ত পাইলে দরখাস্তকারীগণের নাম উল্লেখ করে শর্তাবলী আরোপপূর্বক পুলিশ সুপার লাইসেন্স মঞ্জুর করতে পারবেন। অবশ্য এরূপ লাইসেন্সের জন্য কোনো পয়সা বা ফিস প্রদান করতে হবে না বা আদায় করা যাবে না। ধারা 30-3। ধারা 30-3। তাহলে ধারা 30-3 বলা হয়েছে, লাইসেন্সের যদি দরখাস্ত পাওয়া যায়, অর্থাৎ কোনো উদ্যোক্তা বা কোনো যোগদানকারী বা কোনো ওই মিছিল মিটিং এর কোনো ব্যক্তি অংশগ্রহণ করে, কোনো ব্যক্তি বা যোগদানকারী কোনো ব্যক্তি যদি লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেন, তাহলে ওই লাইসেন্সে দরখাস্তকারীগণ যারা থাকবেন তাদের নাম উল্লেখপূর্বক শর্তাবলী আরোপ করে পুলিশ সুপার লাইসেন্স মঞ্জুর করতে পারবেন। তাহলে লাইসেন্স কে মঞ্জুর করবেন? পুলিশ সুপার মঞ্জুর করবেন। আর এই লাইসেন্স নিতে কে বাধ্য করবেন? জেলা ম্যাজিস্ট্রেট বাধ্য করবেন। জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স নিতে বাধ্য করবেন আর এই লাইসেন্স মঞ্জুর করবেন পুলিশ সুপার। ধারা 30-3। ধারা 30-3। যখন ধারা 30-2 জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স নিতে বাধ্য করবেন, তখন ধারা 30-3 কি হবে? ওই উদ্যোক্তাগণ বা অংশগ্রহণকারীগণ কি করবেন? লাইসেন্স পাওয়ার জন্য পুলিশ সুপার মহোদয় বরাবর আবেদন করবেন। যখন তারা আবেদন করবেন, এই আবেদনটা যখন পুলিশ সুপার মহোদয়ের অফিসে যাবে, পুলিশ সুপার মহোদয় যখন এই দরখাস্ত দেখবেন বা দরখাস্ত পাবেন, তখন তিনি কি করবেন? ওই যারা যারা দরখাস্ত করছে বা যে সকল ব্যক্তিগণ এই লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করছে, তাদের প্রত্যেকের নাম উল্লেখপূর্বক বিভিন্ন শর্ত আরোপ করে লাইসেন্স মঞ্জুর করতে পারবেন। ধারা 30-3। এখানে যে লাইসেন্স মঞ্জুর করা হবে, এই লাইসেন্সের জন্য কোনো ফি বা ফিস আদায় করা যাবে না, অথবা যারা আবেদন করবেন তারা কোনো প্রকার ফিস প্রদান করবেন না। ধারা 30-3।
ধারা 30-এর 3। ধারা 30-এর 1, লাইসেন্সের শর্ত লঙ্ঘন। তাহলে ধারা 30-এর 2 বলা হয়েছে কি, 2 বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স নিতে বাধ্য করতে পারেন। ধারা 30-এর 3 বলা হয়েছে পুলিশ সুপার মহোদয় আবেদন পাইলে শর্ত আরোপ করে ও দরখাস্তকারীগণের নাম উল্লেখ পূর্বক কি করতে পারেন, লাইসেন্স মঞ্জুর করতে পারেন। এখন পুলিশ সুপার মহোদয় রাস্তা দেখা দিলেন, কোন সময় মিছিল মিটিং হবে তাও দেখা দিলেন, জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স নিতে বাধ্য করলেন, পুলিশ সুপার মহোদয় লাইসেন্স দিলেন। এখন লাইসেন্স পাওয়ার পর তারা সুন্দরভাবে মিছিল মিটিং করতেছে। এখন কোনো কারণে যদি লাইসেন্সের কোনো শর্ত যদি তারা লঙ্ঘন করেন, তাহলে তারা কি হবেন, ধারা 30-এর 1। ধারা 30-এর 1, লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে যে কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার কিংবা ইন্সপেক্টর বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোভাযাত্রা বন্ধ করে দিতে পারবেন এবং উহাতে যোগদানকারী সকলকে ছত্রভঙ্গের আদেশ দিতে পারবেন। ধারা 30-এর 1 ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের কত, 127 ধারা। ছত্রভঙ্গ হওয়ার জন্য কি, মৌখিক আদেশ প্রদান। কত ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 127। আর পুলিশ আইনের ধারা 30-এর 1। পুলিশ আইনের ধারা 30-এর 1। এখন পুলিশ আইনের ধারা 30-এর 2, অনুরূপ কোন শোভাযাত্রা বা সমাবেশ উক্ত আদেশ পালন করতে বা ছত্রভঙ্গ হতে অস্বীকার করলে উহা অবৈধ জনতায় পরিণত হবে বা বেআইনি সমাবেশ বা বেআইনি মিছিল বা বেআইনি শোভাযাত্রায় কি হবে, পরিণত হবে। অবৈধ জনতা ছত্রভঙ্গের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 128, 129, 130, 131 ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করা যাবে। কোন কোন ধারা অনুসারে, 127, 128, 29, 30, 31 ধারা অনুসারে ওই বেআইনি সমাবেশ বা বেআইনি মিছিল বা বেআইনি শোভাযাত্রা কি করা যাবে, ছত্রভঙ্গ করা যাবে। ছত্রভঙ্গ করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 127, 128, 29, 30, 31 ধারা অনুসরণ করা যাবে। ধারা 30-এর 2। তাহলে ধারা 29, যে সকল ক্ষেত্রে পুলিশ সদস্যদেরকে দোষী সাব্যস্ত করা যায়, 1, কর্তব্যচ্যুতি যদি করে বা কর্তব্য কর্মে যদি বিঘ্ন ঘটায় বা কর্তব্য কর্মে যদি ইচ্ছাকৃতভাবে না করে বা কোনো নিয়ম রেগুলেশন যদি অমান্য করে, সেক্ষেত্রে কি করা যায়, তাকে দোষী সাব্যস্ত করা যায়। 2 বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালনে যদি সে অমান্য করে বা বৈধ আদেশ যদি সে পালন না করে, অর্থাৎ বৈধ আদেশ পালনে যদি সে শিথিলতা দেখায়, তাহলে তাকে কি করা যাবে, বা গাফিলতি দেখায় বা গাফিলতিপূর্ণ যদি কোনো আচরণ করে, তাহলে তাকে দোষী সাব্যস্ত করা যাবে। ধারা 29-এর 3 বলা হয়েছে 3-9 ধারায় যদি কেউ বিধান লঙ্ঘন করে 2 মাস পূর্বে যদি লিখিতভাবে অনুমতি না নেয় বা নোটিশ না দেয় বা আবেদন না করে, তাহলে তাকে দোষী সাব্যস্ত করা যাবে। 4-এ বলা হয়েছে ছুটি শেষে যদি কেউ কর্মস্থলে হাজির না হয় এবং বিনা কারণে যদি সে অতিবাস করে, তাহলে তাকে দোষী সাব্যস্ত করা যাবে। 5-এ বলা হয়েছে যদি কোনো পুলিশ সদস্য 10 ধারার বিধান লঙ্ঘন করে পুলিশের চাকরিতে নিয়োজিত থাকা অবস্থায় অন্য কোনো চাকরিতে বা অন্য কোনো কর্তব্য কর্মে যদি সে নিয়োজিত হয় বা নিযুক্ত হয় বা নিয়োগপ্রাপ্ত হয়, তাহলে তাকে দোষী সাব্যস্ত করা যাবে। 6-এ বলা হয়েছে ভীরুতার অপরাধী যদি অপরাধী হয় বা দোষী সাব্যস্ত করা যাবে। তারপর 7-এ বলা হয়েছে পুলিশ সদস্য পুলিশ সদস্যের হেফাজতে যদি কোনো আসামি থাকে এবং সেই আসামিকে যদি অন্যায়ভাবে প্রহার করা হয় বা মারা হয়, তাহলে সেই পুলিশ সদস্যকে কি করা যাবে, দোষী সাব্যস্ত করা যাবে। এবং এই সকল ক্ষেত্রে তার বিচারের জন্য তাকে কি করা যাবে, ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা যাবে বা প্রেরণ করা যাবে। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে তাকে 3 মাসের বেতনের সম পরিমাণ জরিমানা করা যাবে এবং সেই সাথে 3 মাস কারাদণ্ড এবং সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা উভয় দণ্ডই হতে পারে। ধারা 29। ধারা 30-এ বলা হয়েছে পুলিশ সুপার কি করতে পারবেন, শোভাযাত্রা, মিছিল, মিটিং সংক্রান্ত যাবতীয় কিছু শোভাযাত্রা, মিছিল, মিটিং, জনসমাবেশ সংক্রান্ত পুলিশ অফিসারের ক্ষমতা। কি ক্ষমতা, ধারা 30-এর 1 একে বলা হয়েছে পুলিশ সুপার মহোদয় অথবা সহকারী পুলিশ সুপার মহোদয় যে কোনো জনসাধারণের যে কোনো চলাচলের রাস্তায়
শোভাযাত্রা, মিছিল, মিটিং, জনসমাবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই নিয়ন্ত্রণ সংক্রান্ত তিনি কি করতে পারবেন? মিছিল, মিটিং, জনসমাবেশ কখন হবে, কোন রাস্তায় দিয়ে যাবে, কোন রাস্তায় শেষ হবে, এ সংক্রান্ত নির্দেশনা দিতে পারবেন বা নির্দেশ দিতে পারবেন। ধারা 30-1। ধারা 30-2 বলা হয়েছে এই মিছিল, মিটিং, জনসমাবেশ বা শোভাযাত্রা যদি কোনো আইন শৃঙ্খলা অবনতির সম্ভাবনা হয় বা আইন শৃঙ্খলার যদি অবনতির আশঙ্কা দেখা দেয়, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? তাদেরকে লাইসেন্স নিতে বাধ্য করতে পারেন। ধারা 30-2। ধারা 30-2। ধারা 30-3 বলা হয়েছে এই লাইসেন্স নেওয়ার জন্য যদি উদ্যোক্তাগণ অথবা অংশগ্রহণকারী অথবা যোগদানকারী কোনো সদস্য বা একাধিক সদস্য যদি আবেদন করেন, তাহলে তাদের আবেদনের প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার মহোদয় কি করতে পারেন? লাইসেন্স মঞ্জুর করতে পারেন। কিন্তু লাইসেন্স মঞ্জুর করার ক্ষেত্রে আবেদনকারীগণ বা দরখাস্তকারীগণ যারা থাকবেন তাদের নাম উল্লেখপূর্বক কিছু শর্ত আরোপ করতে পারেন যে এই শর্ত মোতাবেক আপনারা মিছিল, মিটিং বা সমাবেশ করতে পারবেন। ধারা 30-2। 3। ধারা 30-3। ধারা 30-1। এখন সমাবেশ করার জন্য তারা লাইসেন্স প্রাপ্ত, কিন্তু লাইসেন্সের যে শর্ত দেওয়া হয়েছে 30-3 ধারায়, 30-3 উপধারায়, এখন ওই অংশগ্রহণকারী বা উদ্যোক্তাগণ বা যোগদানকারী সদস্য যারা থাকবেন, তারা যদি লাইসেন্সের শর্ত কোনো কারণে যদি লঙ্ঘন করেন, তাহলে তারা অবশ্যই অপরাধী হবেন। এবং তারা যদি লাইসেন্সের শর্ত যদি লঙ্ঘন করেন, লাইসেন্সের শর্ত লঙ্ঘন করার পর কি করতে পারবেন? পুলিশ সুপার মহোদয়, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার মহোদয়, সহকারী পুলিশ সুপার মহোদয়, পুলিশ পরিদর্শক অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য কি করতে পারবেন? আদেশ দিতে পারবেন। ধারা 30-1। ধারা 30-1। ধারা 30-2 বলা হয়েছে কোন শোভাযাত্রা বা সমাবেশ যদি উক্ত আদেশ দেওয়ার পর বা মৌখিক আদেশ দেওয়ার পর যদি ছত্রভঙ্গ না হয়, 9টা, তাহলে অবশ্যই তারা কি হবেন? অপরাধী হিসেবে গণ্য হবে অথবা ওই সমাবেশ কি হবে? বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। এবং এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য কি করা যাবে? পুলিশ অফিসারগণ ফৌজদারি কার্যবিধি আইনের 127 থেকে 131 ধারা পর্যন্ত যে ক্ষমতা দেওয়া হয়েছে বা যে কার্যাবলীর কথা বলা হয়েছে তা অনুসরণ করতে পারবেন। ধারা 30-2। ধারা 30-2। তাহলে ধারা 29, ধারা 30, ধারা 30-ক বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে? বোঝা গেছে স্যার। ধারা 31। ধারা 31। ধারা 31-এ বলা হয়েছে রাস্তায় জনসাধারণের চলাচলের স্থানে অথবা যে সকল ক্ষেত্রে বা যে সকল স্থানে জনসমাগম হয় সেই সকল স্থানে আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। ধারা 31। ধারা 31। তাহলে ধারা 31-এ কি বলা হয়েছে? যে সকল জায়গায় জনসাধারণ চলাচল করে, অর্থাৎ জনসাধারণ চলাচলের যে স্থানটা, সেই স্থানে অথবা যেখানে জনগণের জনসমাগম হয়, হাট বাজার, বিভিন্ন লঞ্চ ঘাট, এই সকল স্থানে পুলিশ অফিসার দায়িত্ব কর্তব্য পালন করবেন, তা বলা হয়েছে ধারা 31। ধারা 31। তাহলে 31 ধারায় বলা হয়েছে, 1 মিনিট। তাহলে ধারা 31-এ বলা হয়েছে জনসাধারণের চলাচলের রাস্তায় বা চলাচলের স্থানে অথবা যে সকল স্থানে জনসমাগম হয়, যেখানে যেখানে জনসাধারণ বেশি চলাচল করে বা যে স্থানে জনসাধারণ বেশি বেশি অবস্থান করে, সেই সকল স্থানে আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। ধারা 31। ধারা 31। তাহলে কোন কোন স্থানে এরূপ জনসমাগম হয় বা জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকে? যেমন হাটে বাজারে, হাটে বাজারে, লঞ্চ ঘাটে,
লঞ্চ ঘাটে এই সকল স্থানে কি করা হয়? জনসাধারণ বেশি বেশি চলাচল করে, অথবা বিভিন্ন টার্মিনালে, ঠিক আছে, বিভিন্ন টার্মিনালে এই সকল জায়গায় কি করা, আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। ধারা 31। ধারা 31। তাহলে 31 ধারায় বলা হয়েছে যে সকল স্থানে জনসাধারণ চলাচল করে, অথবা যে সকল স্থানে জনসাধারণের সমাগম বেশি হয়, বা জনসাধারণ যে সকল স্থানে অবস্থান বেশি করে, বা একাধিক জনগণ যেখানে অবস্থান করে বেশি, সেই সকল স্থানে আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। ধারা 31। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করতে পারি যে আমাদের থানার পুলিশরা বিভিন্ন সময় কি করেন, বিভিন্ন হাটে বাজারে কি করেন, অবস্থান করেন। তাদের যে পেট্রোলিং যে গাড়িগুলো থাকে, এগুলো গাড়ি বেশিরভাগ সময় কি করা হয়, যেখানে জনসাধারণ বেশি থাকে বা বেশি অবস্থান করে সেই সকল স্থানে কি করা হয়, তাদের গাড়িগুলা দাঁড় করানো হয়। কি জন্য দাঁড় করানো হয়? যেন সেখানে কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, বা কোনো আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে। সেই জন্য সেই সকল স্থানে কি করা হয়, গাড়িগুলা দাঁড় করিয়ে রাখা হয়, কারণ সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। এছাড়া যে সকল স্থান দিয়ে জনসাধারণ চলাচল করে সে সকল স্থানে জনসাধারণ জনসাধারণের আইন শৃঙ্খলা রক্ষা করা কি পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। ধারা 31। ধারা 29 থেকে ধারায় ধারা 29 থেকে ধারা 31 বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। Yes. কোনো প্রশ্ন আছে ধারা 29 থেকে 31 পর্যন্ত? না স্যার, প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আর একটা কথা বলি, এই যে রাত্রের ক্লাসটা হয়েছে, রাত্রের ক্লাসটা আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, নিতেছে না। তারপর দেখার চেষ্টা করি, যদি করতে পারি দিয়ে দেবো নি। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।